2004 সালের 10 মে যে মানুষটা একসময় দুধে স্নান করত, ঠিক রাত 12:01 ফাঁসির দড়ি তার জীবনের সমাপ্তি টানল। কিন্তু এর শুরুটা কিভাবে হয়েছিল এবং এরশাদ শিকদার কিভাবে একজন সাধারণ চোর থেকে খুলনার ডন হয়ে উঠল, এই গল্পের শুরুটা খুঁজে পেতে আমাদের অনেক বছর পেছনে ফিরে যেতে হবে, ঠিক যেখানে সব শুরু হয়েছিল। 1955 সাল, ঝালকাঠি জেলার এক প্রত্যন্ত গ্রাম মাদারগোনা। এখানেই জন্ম এরশাদ শিকদারের। তার জন্ম কেবল এক সাধারণ শিশুর জন্ম ছিল না, বরং এটি ছিল দারিদ্র্য আর অপরাধের এক অন্ধকার ছাপ। তার দাদা ডাকাতের জন্য জেলে গিয়েছিলেন, আর বাবা সেখানেই মারা যান। অভাব আর সামাজিক প্রান্তিকতার এই পরিবেশেই তার জীবনের মূল ভিত্তি গড়ে ওঠে। সালটা 1966 বা 67। কৈশোরের শুরুতেই পেটের দায়ে এরশাদ শিকদার পাড়ি জমায় খুলনায়। সে তখন আর গ্রামের সরল ছেলেটি নয়, সে এক ক্ষুধার্ত সম্ভাবনাময় শিকারী। হাজারো শ্রমিকের ভিড়ে রেলওয়েতে কাজ জোটে তার, কিন্তু এই কাজ তার জন্য শুধু জীবিকা ছিল না, ছিল অপরাধের এক নতুন জগতের উন্মোচন। মালবাহী ট্রেনের বগি, রাতের আধারে যাত্রীদের আনাগোনা, এরশাদ তার আসল পথ খুঁজে পেল। 70-এর দশক শুরু। এরশাদ নামের সেই কিশোর এখন শহরের ছোটখাটো চোর। ট্রেনের কার্গো আর যাত্রীদের জিনিসপত্র লুট করাই তার প্রধান কাজ। তার বেপরোয়া স্বভাব এবং সম্ভবত তার লাল চুলের জন্য স্থানীয়রা তাকে নাম দেন রাঙ্গাচোরা। 1976 থেকে 1977 সালের মধ্যে সে গড়ে তোলে রামদা বাহিনী। এই গ্যাংয়ের উদ্দেশ্য ছিল চুরি, ডাকাতি এবং স্থানীয়দের ভাষায় সন্ত্রাসী কার্যকলাপ। কিন্তু এরশাদ জানত ছোটোখাটো চুরি করে বড় কিছু হওয়া যায় না, তাই তার চোখ ছিল খুলনার অর্থনৈতিক লাইফলাইনের উপর, রূপসা নদীর 4 নম্বর এবং 5 নম্বর ঘাট। এই ঘাটগুলোই ছিল দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাণিজ্য কেন্দ্র। এভাবেই রাঙ্গাচোরা থেকে সে হয়ে উঠল এক অঞ্চলের রক্ষক। সে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টোল আদায় করা শুরু করল, এবং এটিই ছিল তার চাঁদাবাজির সাম্রাজ্যের প্রথমই। 80-র দশক শুরু। রাঙ্গাচোরার উত্থান যেন আলোর গতিতে। তার গ্যাং এখন আর শুধুই ঘাটেই সীমাবদ্ধ নয়, সে সাম্রাজ্যকে আরও শক্তিশালী করতে শুরু করল। সম্পত্তি দখল, মাদকের চোরাচালান এবং স্থানীয় শিল্পগুলোর উপর তার আধিপত্য বিস্তার করতে লাগল। আর এই আধিপত্যের সবচেয়ে কুখ্যাত উদাহরণ ছিল 1991 সালে রফিকের বরফখানা দখল। সেই স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের বাধ্য করল শুধু তার কাছ থেকেই বরফ কিনতে। একদিকে বিপুল অর্থ আসছিল, অন্যদিকে এই কারখানাটি পরিণত হলো তার টর্চার চেম্বারে। এরশাদ শিকদারের শিকারের মধ্যে ছিল রাজনৈতিক প্রতিপক্ষ, যারা চাঁদাবাজি প্রত্যাখ্যান করত এমন ব্যবসায়িক প্রতিযোগী এবং যাদেরকে অবিশ্বস্ত বলে মনে করা হতো। তাদেরকে অপহরণ করে এই বরফ কারখানা বা স্বর্ণকমলের একটি নির্জন কক্ষে নিয়ে যাওয়া হতো। জিজ্ঞাসাবাদ এবং নির্যাতন ছিল দীর্ঘস্থায়ী ও ভয়ঙ্কর। পদ্ধতিগুলোর মধ্যে ছিল লোহার রড দিয়ে গুরুতর পিটুনি, ইলেকট্রিক শক, অনাহারে রাখা এবং হাত পা কেটে নেওয়া। আব্দুস সালামের মতো বেঁচে ফেরা মানুষের বর্ণনা এই নৃশংসতার প্রমাণ। আব্দুস সালাম পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু তার হাত এরশাদ নিজেই কেটে দিয়েছিলেন। প্রমাণ মুছে ফেলার জন্য লাশগুলো ঠান্ডা মাথায় নিষ্পত্তি করা হতো। লাশগুলো এরশাদ শিকদার প্রায়শ বস্তায় পাথর ভরে ওজন বাড়িয়ে ভৈরব বা রূপসা নদীতে ফেলে দিত। অন্যদের পার্শ্ববর্তী ইটভাটায় পুড়িয়ে দেওয়া হতো, যাতে কোনো চিহ্ন না থাকে। তার
তার ব্যক্তিগত জীবনও তার ক্ষমতার মতোই জটিল। সে কমপক্ষে 6 বার বিয়ে করেছিল। তার প্রথম স্ত্রী খাদেজা বেগম, পরবর্তী স্ত্রী সানজিদা আক্তার শোভা এবং পালাক্রমে তাসলিমা, ফরিদা এবং হীরা। কথিত আছে সে চূড়ান্ত পতনের জন্য তার প্রথম স্ত্রী খাদেজাকে দায়ী করত। কিন্তু তার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই স্বর্ণকমল বাড়ি। এখানেই সে দুধে স্নান নিত, এখানে তার সাম্রাজ্যের ব্লুপ্রিন্ট তৈরি হতো। কিন্তু এই সমস্ত কিছুর পেছনে ছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল, রাজনৈতিক সংযোগ, তার ক্ষমতা টিকে থাকার আসল ইঞ্জিন। 1982 সাল, জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থান। জনসমর্থনহীন এরশাদের প্রয়োজন ছিল স্থানীয় শক্তিশালী লোক যারা তার জন্য কাজ করবে। খুলনা ডক এবং নিজস্ব বাহিনীর উপর নিয়ন্ত্রণ নিয়ে এরশাদ শিকদার ছিল তাদের জন্য আদর্শ সম্পদ। শুরু হলো এক লেনদেনের সম্পর্ক। এরশাদ শিকদার ভোট, জনবল এবং পেশি শক্তি সরবরাহ করবে। বিনিময়ে রাষ্ট্র তাকে দেবে রাজনৈতিক সুরক্ষা এবং বিচার থেকে দায়মুক্তি। 1988 সাল, এই সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পেল। এরশাদ শিকদার খুলনা সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হলেন। এবার তার হাতে প্রশাসনিক ক্ষমতা, কিন্তু তার রাজনৈতিক আনুগত্য ছিল বাতাসের মতো পরিবর্তনশীল। 1991 সালে বিএনপি বিজয়ের পর সে বিএনপিতে যোগ দেয়, আর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সে তাদের দিকেও হাত বাড়ায়। ক্ষমতায় যে দলই আসুক না কেন, সে সবসময় অর্থের বিনিময়ে তার নিরাপত্তা নিশ্চিত করত। এভাবেই সে খুলনার ক্ষমতার এক স্থায়ী চরিত্রে পরিণত হয়েছিল, যেখানে সরকারগুলো ছিল ক্ষণস্থায়ী। তার রাজনৈতিক সংযোগগুলো তার অপরাধী সাম্রাজ্যের এক অদৃশ্য ঢাল হয়ে উঠেছিল, যা তাকে দিনের আলোতে সবার চোখের সামনে অপরাধ করে যেতে সাহায্য করেছে। তাকে থামানোর জন্য নিয়োজিত থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি তাকে সুরক্ষা দিচ্ছিল। কিন্তু সব সাম্রাজ্যের পতনের একটি মুহূর্ত আসে, এরশাদ শিকদারেরও এসেছিল, এবং সেই মুহূর্তটি এসেছিল এমন এক ব্যক্তির মাধ্যমে যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত। কিন্তু কিভাবে? এত ত্রাস, এত ক্ষমতা, এত রাজনৈতিক সুরক্ষা সত্ত্বেও কিভাবে তার পতন হল? কোন ঘটনাটি তার সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল? সেই গল্পের জন্য আমাদের আরও গভীরে প্রবেশ করতে হবে। আমাদের জানতে হবে সে একজন সম্পর্কে যে এরশাদ শিকদারের মুখোশ খুলে দিয়েছিল। প্রতিটি সাম্রাজ্যের পতন শুরু হয় কেবল একটি মাত্র মোক্ষম ভুল দিয়ে। এরশাদ শিকদারের ক্ষেত্রেও সেই ভুলই ছিল তার সীমা অতিক্রম করা। 1999 সালের 15ই মে, সে এবং তার দল আওয়ামী লীগের একজন তরুণ নেতা খালিদ হোসেনকে অপহরণ করে। খালিদ ছিল রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং তার উপর হামলা ছিল একটি বিপজ্জনক ভুল। ঘটনার নৃশংসতা ছিল চরম। প্রত্যক্ষদর্শীরা, যার মধ্যে একজন ছিল তার সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষী নূর আলম, পরে সাক্ষ্য দেয় যে এরশাদ শিকদার খালিদকে নির্মমভাবে পিটিয়েছিল এবং তার বুকের উপর লাফিয়েছিল যতক্ষণ না তার হাড় ভেঙে যায়। এই হত্যাকাণ্ডটি জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম নেয় এবং এরশাদকে রাজনৈতিক সুরক্ষা দেয়া সেই দল আওয়ামী লীগের ভেতরেও প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। এই চাপের মুখেই এরশাদের সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় খুঁটিটা ভেঙে পড়ল। তার বিশ্বস্ত লেফটেন্যান্ট নূর আলম কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে। নূর আলমের জবানবন্দি ছিল বিধ্বংসী। সে কমপক্ষে 24টি হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেয়, যার মধ্যে এরশাদ শিকদারের পদ্ধতি, স্থান এবং উদ্দেশ্য ছিল। তার প্রথম সাক্ষ্য দেওয়ার পরই এরশাদকে নিয়ে এতদিনের চাপা থাকা সব কথা প্রকাশ হয়ে গেল। আলমের সাক্ষ্যের পর অন্যান্য ভীত সাক্ষীরাও সাহস পেল এবং একে একে সামনে আসতে শুরু করল। রাজনৈতিক সুরক্ষা এবং বিশ্বস্ততার দেওয়ালও ভেঙে পড়ল। এরশাদ শিকদার আর অপ্রতিরোধ্য রইল না। 1999 সালের 11ই আগস্ট সে অবশেষে গ্রেপ্তার হলো। তার বিরুদ্ধে 40টিরও বেশি মামলা দায়ের করা হয়। এরশাদ শিকদারের বিচার ছিল সারা দেশের মানুষের জন্য এক ব্যতিক্রমী ঘটনা।
একসময় যে মানুষটি আইনের ধারই ধারত না, তাকেই শেষমেশ আদালতের সামনে দাঁড়াতে হলো। একাধিক মামলায় তার বিচার হয় এবং শেষ পর্যন্ত 7টি খুনের জন্য তার মৃত্যুদণ্ড এবং 4টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়। তার আপিলের আবেদনগুলো একে একে খারিজ হয়ে যায়। 2003 সালের 9 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালিদ হোসেন খুনের দায়ে তার মৃত্যুদণ্ড বহাল রাখে। তার শেষ ভরসা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কাছে প্রাণ ভিক্ষার আবেদনটিও বাতিল হয়। 2004 সালের 10 মে ঠিক রাত 12:01 এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে। শহরে তখনও ভয় ও আতঙ্ক বিরাজমান, তাই গুজব দ্রুত ছড়িয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে প্রশাসনকে একদম ভিন্ন রকমের পদক্ষেপ নিতে হলো। জনসম্মুখে তার লাশ প্রদর্শন করা হয়েছিল, যেন সবাই দেখতে পায় যে ডন আর নেই। এই দৃশ্যটি একাধারে বীভৎস এবং প্রয়োজনীয় ছিল। এরশাদ শিকদারের প্রভাব তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়নি। তার জীবনের কাহিনী বাংলাদেশের রাজনীতি ও সমাজের গভীর সমস্যাগুলোকে তুলে ধরে। তার মতো একজন দুর্ধর্ষ অপরাধীর উত্থান প্রমাণ করে যে রাজনৈতিক স্বার্থের কাছে যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি মাথা নত করে, তখন তারা অপরাধকে আটকানোর বদলে অপরাধীর ঢালে পরিণত হয়।